আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। ইউক্রেন নিয়ে বড় অগ্রগতির তথ্য জানালেন জেলেনস্কি। ট্রাম্পের অপমানজনক বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ। রাফা ক্রসিং খোলা নিয়ে যা বলল ইসরায়েল। ফের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৩। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইউক্রেন নিয়ে বড় অগ্রগতির তথ্য জানালেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত একটি চুক্তির খসড়া পুরোপুরি প্রস্তুত হয়েছে। দুদিন ধরে ইউক্রেন, মার্কিন ও রাশিয়ার প্রতিনিধিদের আলোচনার পর এই অগ্রগতি হয়েছে। এখন কেবল পার্টনার দেশগুলোর পক্ষ থেকে সইয়ের তারিখ ঠিক হবার অপেক্ষা। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জনসংখ্যার সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, চুক্তি সই হলে তা মার্কিন কংগ্রেস ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, ইউক্রেন ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায়। তার ভাষায় এটি হবে দেশের জন্য একটি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয়তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুরক্ষার প্রতীক। সম্প্রতি আবুধাবিতে হওয়া আলোচনা দীর্ঘ সময় পর প্রথম ত্রিপক্ষীয় আলোচনা, যেখানে কূটনৈতিকদের পাশাপাশি ৩ দেশের সামরিক প্রতিনিধিরাও অংশ নেন। শুক্রবার শুরু হয়ে শনিবার পর্যন্ত চলা এই আলোচনা রাশিয়ার প্রায় ৪ বছর ধরে চলা পূর্ণমাত্রার আগ্রাসন শেষ করার লক্ষ্যে করা হয়। জেলেনস্কি স্বীকার করেন, ইউক্রেন ও রাশিয়ার পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে, বিশেষ করে ভূখণ্ডের প্রশ্নে অচলাবস্থা রয়ে গেছে। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। রাশিয়ার দাবি, শান্তি চুক্তি করতে হলে ইউক্রেনকে পূর্বাঞ্চলের সেই এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে যেগুলো রাশিয়া নিজের অংশ বলে ঘোষণা করেছে, যদিও পুরোপুরি দখল নিতে পারেনি। জেলেনস্কি বলেন, মার্কিন একটি সমঝোতার পথ খুঁজছে, তবে তিনি জোর দিয়ে বলেন, সব পক্ষকেই সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে। একজন মার্কিন কর্মকর্তার মতে, আগামী ১ ফেব্রুয়ারি আবার সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী দফার আলোচনা হবে। সাম্প্রতিক আলোচনায় সামরিক ও অর্থনৈতিক নানা বিষয় উঠে এসেছে। চুক্তির আগে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনাও আলোচনায় ছিল, তবে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা এখন রাশিয়ার দখলে রয়েছে, সেটির তদারকি ও পরিচালনা বিষয়ে এখনও কোনো চূড়ান্ত কাঠামোতে একমত হওয়া যায়নি। ট্রাম্পের অপমানজনক বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ। আফগানিস্তান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলির সেনারা সম্মুখ সমরে অংশ না নিয়ে পেছনে নিরাপদ দূরত্বে অবস্থান করেছিল, এমন মন্তব্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য ইতিহাস বিকৃতি ও মিত্রদের প্রতি অপমানজনক বলে আখ্যা দিয়েছেন ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় সদস্য দেশের নেতারা। এমনিতেই গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যেই ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ইউরোপীয় রাজধানীগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইউরোপীয় নেতারা বলেছেন, আফগানিস্তানে ন্যাটোভুক্ত বহু দেশের সেনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং প্রাণও দিয়েছেন। তাদের দাবি, ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ণ করছে। এই কারণে প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত বলেও মত দিয়েছেন তারা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষে নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এএফপিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একদম ঠিক কথা বলেছেন। ন্যাটো জোটের অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে। রাফা ক্রসিং খোলা নিয়ে যা বলল ইসরায়েল। গাজা যুদ্ধ বন্ধ ও রাফা সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে রাফা সীমান্ত পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়, তবে শেষ মৃত ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর ও হামাস নিরস্ত্রীকরণের ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছে তেল আবিব। স্থানীয় সময় রোববার ২৫ জানুয়ারি এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফা সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেয়া হবে। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফা সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেয়া হবে। বিবৃতিতে বলা হয়, সব জীবিত বন্দীকে ফিরিয়ে আনা এবং মৃত বন্দীদের খুঁজে বের করে ফেরত দিতে হামাসকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই শর্তে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী
হামাস এরই মধ্যে সব জীবিত ও একজন পুলিশ কর্মকর্তা র্যান গিভিলির মৃত জিম্মির মরদেহ ছাড়া সব ফেরত দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রোববার উত্তর গাজার একটি স্থানে র্যান গিভিলির খোঁজে অভিযান চালিয়েছে। ইসরায়েলি মার্কলিক কর্মকর্তা বলছেন গিভিলির সম্ভাব্য অবস্থান সম্পর্কে তাদের কাছে বেশ কয়েকটি গোয়েন্দা সূত্র রয়েছে। রোববার হামাস জানায় তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ইসরায়েলি সেনার মরদেহের অবস্থান জানিয়ে দিয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মেনে চলেছে। হামাসের অস্ত্রশস্ত্র ব্রিগেডসের মুখপাত্র বলেন বিষয়টি দ্রুত শেষ করতে হামাস সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা নিয়ে দেরি করার কোনো ইচ্ছা তাদের নেই। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি হামলা এখনও থামেনি। প্রতিনিয়তই প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। আল জাজিরা জানায় গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা স্থাপনার পাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১,৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত 481 জন প্রাণ হারিয়েছেন। ফের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। মিনেসোটার মিনিয়াপোলিসে গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গভর্নর ওয়ালস অভিযানে যুক্ত এজেন্ট সরিয়ে নেবার দাবি জানালেও বিষয়টি পর্যালোচনার কথা বলেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে গুলিতে আর এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানকার মানুষ। রাজ্যের গভর্নর টিম ওয়ালস সেখান থেকে ফেডারেল এজেন্ট সরিয়ে নেবার আবারও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি করেছেন। আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলেছেন এটি একটি সন্ধিক্ষণ। ওদিকে নিজের সামাজিক যোগাযোগ পোস্টে সোশ্যাল ট্রুথে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়ালস এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এর উচিত রাজ্যের কারাগারে থাকা সব বন্দীকে দেশ থেকে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া। ওদিকে শনিবার অ্যালেক্স প্রেট্টির হত্যাকাণ্ডের পর এ ঘটনার আগ মুহূর্তে যা ঘটেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের দিক থেকে। গুলির যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেসব বিষয়ে জানতে চাইলে বর্ডার পাট্রোল কমান্ডার গ্রেগ বভিনো বলেছেন সত্য উদ্ধারের জন্য তদন্ত হওয়া দরকার। প্রেট্টি ছিলেন পেশায় নার্স এবং মার্কিন নাগরিক। তাকে একজন ভালো মনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন তার মা-বাবা। ওদিকে মিনেসোটা ইউনিভার্সিটি এক বিবৃতিতে প্রেট্টির মৃত্যুকে কমিউনিটির জন্য খুবই কষ্টের সময় হিসেবে বর্ণনা করেছে। ওই ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন করেছিলেন প্রেট্টি। ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার 2025 সালের 25শে জানুয়ারি ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিলিটারি মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েকদিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিলিটারি উপস্থিতি গত 8 মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতর, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন ও উন্নত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন যে ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। ডিসেম্বর 2025 সাল থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 4000 মানুষ নিহত হন এবং 10,000 মানুষ গ্রেপ্তার হন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এখনও নতুন কোনো জননির্দেশনা জারি করেননি। সংস্থাটি জানিয়েছে হুমকির পরিবেশ এলে তা জনসাধারণকে জানানো হবে। অন্যদিকে ইরান সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেন তেহরান ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত 3।
বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযান IBO-তে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৩ সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকার কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। ISPR প্রতিশ্রুতি দিয়ে বলেছে, আজমে ইস্তেহকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। জিও নিউজের খবরে বলা হয়, 2021 সালে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসবাদী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলি এই হামলা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে বলে ISPR-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী 6 জানুয়ারি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো 2025 সালে দেশজুড়ে ৭৫,১৭৫টি IBO পরিচালনা করেছে। এসব অভিযানে ২৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয় বলে সংস্থাটি জানিয়েছে। ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র।